বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সারা দেশে বর্ণিল আয়োজন, প্যারেড গ্রাউন্ডে মহড়া। অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা আর নিপীড়িতের অধিকার আদায় বিশ্বে বঙ্গবন্ধুকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়, বলছেন ইতিহাসবিদরা। আজ ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ, যোগ দেবেন জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে। গিনেস রেকর্ডে স্থান পেয়েছে বগুড়ার শস্যচিত্রে বঙ্গবন্ধু, ১২০ বিঘা জমিতে তৈরি হয় প্রতিকৃতি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। ১০১ বছর আগের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের জন্ম। গ্রামের সেই খোকা রাজনীতির বন্ধুর পথ বেয়ে হয়ে ওঠেন স্বাধীনতার মহানায়ক। স্কুল জীবন থেকেই নেতৃত্বের বিকাশ দেখা যায়। কলকাতায় কলেজ জীবনে বরেণ্য রাজনীতিবিদদের সান্নিধ্যে হয়ে ওঠেন দক্ষ সংগঠক। বাঙালির মুক্তির পথ খুঁজতে খুঁজতেই নিজস্ব ভূখণ্ড, স্বাধীন দেশ করার স্বপ্ন দেখেন বঙ্গবন্ধু। ১৯২০ সালের ১৭ মার্চ মঙ্গলবার রাত ৮টায় ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। শেখ লুৎফর রহমান ও সায়রা খাতুনের পরিবারে সবার বড় সন্তান শেখ মুজিব। বেড়ে ওঠা পাড়াগাঁয়ের আর 10টা শিশুর মতো, তবে ছোটবেলা থেকেই ফুটে ওঠে নেতৃত্বের ছাপ। স্কুল জীবনেই হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরে বাংলা এ কে ফজলুল হকের সান্নিধ্য পান মুজিব। কোন দুষ্ট লোক, দুষ্ট চরিত্র লোকের সঙ্গে সে মেশে নাই। তিনি সব সময় সৎ লোকেরা সব সময় সে নেতা এই সব কাজে সে এটা নেতৃত্ব করবে, এই তার আকাঙ্ক্ষা ছিল। আমার বংশে তিন পুরুষের মধ্যে এরকম ভালো, এরকম নির্ভীক ছেলে আসেননি। সৎসাহসী, স্বাধীনতা প্রিয়। ১৯৪১ সালে ম্যাট্রিক পাশ করার পর কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হন। থাকতেন ঐতিহ্যবাহী বেকার হোস্টেলে। পরে কলেজের ভিপিও হন তিনি। ১৯৪২ সালে দাম্পত্য জীবনে শুরু হলেও বিয়ে বছর 10 আগে। মুজিবের বয়স তখন 12 কি 13। স্ত্রী রেনুর 3। বাবা মারা গেলে রেনুর দাদা মুজিবের বাবাকে জানান তার সব সম্পত্তি 2 নাতনিকে দেবেন, তাই বিয়ে রেজিস্ট্রি করতে চান। রেনুর 5 বছরে মা আর সাথে দাদা মারা গেলে শেখ বাড়িতেই বড় হন তিনি। সংসার জীবনের শুরু তারও কয়েক বছর পর। She was my cousin, you know. Your cousin? Yes, cousin sister. When you married? We are in the same family. When you My married? father and her father was the cousin brothers. ইসলামিয়া কলেজ থেকে ১৯৪৭ সালে বিএ পাশ করেন শেখ মুজিব। দেশে ফিরে সে বছরের সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। ১৯৪৮ সালের ৪ সেপ্টেম্বর মুজিবের উদ্যোগে গঠন হয় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হলে এর অন্যতম উদ্যোক্তা শেখ মুজিব হন যুগ্ম সাধারণ সম্পাদক। রাজনীতির মাঠে মুজিব তখন পাকিস্তান সরকারের দমন পীড়নের বিরুদ্ধে সোচ্চার। দিনের পর দিন, বছরের পর বছর বাঙালির অধিকার আদায়ে কারাবন্দী থেকেছেন। ঘটা করে কখনো জন্মদিন পালন করেননি বঙ্গবন্ধু। কারাবন্দী না থাকলে দিনটি পরিবারের সঙ্গেই কাটাতেন। তবে স্বাধীনতার মহানায়কের জন্মশতবার্ষিকীতে শুধু বাংলাদেশের জনগণই নয়, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারাও। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অসাম্প্রদায়িক চেতনায় স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব রাজনীতিতে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এমনটাই মনে করেন রাজনীতিক, অর্থনীতিবিদ ও ইতিহাসবিদরা। তারা বলছেন, ভারত ভাগের পর পূর্ব বাংলায় জাতীয়তাবাদের চেতনার জোয়ারে প্রধান পুরুষ বঙ্গবন্ধু। নিপীড়িত মানুষের অধিকার আদায়ে ঈর্ষণীয় ভূমিকার জন্য বিশ্ব নেতাদের স্বীকৃতি, সম্মান পেয়েছেন পোয়েট অব পলিটিক্স খ্যাত সর্বকালের শ্রেষ্ঠ এই বাঙালি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সম্প্রতি লন্ডন স্কুল অব ইকোনমিক্সের সাউথ এশিয়া সেন্টার আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন বলেছেন, সমাজে সমতা প্রতিষ্ঠা এবং ধর্মকে রাজনীতির বাইরে রাখার ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মতাদর্শ তা এখনও সারা বিশ্বের জন্য প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ।
বঙ্গবন্ধুর কর্মময় জীবনের বহুমাত্রিকতা নিয়ে আলোকপাত করতে গিয়ে অমর্ত্য সেনের বক্তব্যের রেশ ধরে অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান বলেন, শেখ মুজিব বাঙালির সর্বকালের ইতিহাসের প্রধান পুরুষ। বঙ্গবন্ধু আমাদের ইতিহাসের বরপুত্র, তার নামে আমাদের ইতিহাসের দরজা খুলে যায়। তিনি আমাদের বর্তমান, তিনি আমাদের ভবিষ্যৎ। তাকে ছাড়া বাঙালি জাতীয়তাবাদ ভাবাই যায় না। বাংলাদেশের আরেক নাম তিনি একজন বিশ্ব নেতা, এবং সেই কারণে বঙ্গবন্ধু বিশ্ববন্ধু কথাটি আমার নয়, অমর্ত্য সেন মনে করেন। বঙ্গবন্ধুর নিবিড় সাহচর্য পাওয়া বর্ষীয়ান রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য মনে করেন, বঙ্গবন্ধুর মতো এত বড় ক্যানভাসের ব্যক্তিত্ব বাংলাদেশে আর কখনো আসবে না। আমাদের কতগুলো অদেখা নায়ক ছিল যাদের দেখিনি, সূর্য সেন, প্রীতিলতা, সুভাষ বোস, জাতীয়তাবাদী জাগরণের অগ্রদূত কিন্তু মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, আমাদের প্রিয় মুজিব ভাই তখনকার দিনে, পরবর্তীকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি পথপ্রদর্শক হয়ে উঠেছিলেন আমাদের সামনে। জাতীয়তাবাদী চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ করে জনযুদ্ধের মধ্য দিয়ে নতুন রাষ্ট্রের প্রতিষ্ঠা বঙ্গবন্ধুকে যে বৈশ্বিক সম্মান এনে দিয়েছিল তা বাংলার ও বাঙালির জন্য খুবই তাৎপর্যপূর্ণ, বলছেন ইতিহাসবিদ। লন্ডনে যখন গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ, বঙ্গবন্ধু যখন ফিরে আসেন নিজে গাড়ির দরজা খুলে দিয়েছিলেন। এ নিয়ে প্রচুর বিতর্ক সমালোচনা হয়েছিল, প্রোটোকলের বাইরে গেছে, কিন্তু হিথ বলেছিলেন, আমি একজন বিশ্ব বরেণ্য নেতার জন্য গাড়ির দরজা খুলে নিজেকে কৃতার্থ মনে করছি। এই তো বঙ্গবন্ধু। গবেষকরা মনে করেন, বঙ্গবন্ধু আর 10 বছর দেশ পরিচালনার সুযোগ পেলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে তার গুরুত্ব আরো অনেক বাড়াতে পারত বেশ আগেই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর উদযাপনে যোগ দিতে দুদিনের সফরে আজ ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি। যোগ দেবেন জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে। বুধবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দেওয়া হবে গার্ড অব অনার। সফরে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে থাকবেন স্ত্রী ফাজনা আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ সহ 27 প্রতিনিধি দল। সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন তিনি। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে বক্তব্য দেবেন ইব্রাহিম মোহাম্মদ সোলি। বৃহস্পতিবার তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। মুজিব জন্মশতবর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুত সারা দেশ। এই উপলক্ষে শেষ মুহূর্তের মহড়া হয়ে গেল জাতীয় প্যারেড গ্রাউন্ডে। প্রায় 5000 দেশি বিদেশি শিল্পীর অংশগ্রহণে হতে যাচ্ছে 10 দিনের বর্ণাঢ্য আয়োজন। এদিকে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ, নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। বর্ণাঢ্য এই আয়োজন মুজিব শতবর্ষ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে 17 মার্চ থেকে শুরু হয়ে 27 মার্চ পর্যন্ত চলবে এরকম বর্ণাঢ্য আয়োজন। শিশু কিশোরদের পরিবেশনার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী তুলে ধরা হবে বুধবার সন্ধ্যায়। এতে অংশ নেবেন বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি ভারতীয় শিল্পীরাও। বাংলাদেশ আমরা অভিন্ন মনে করি না ভারতবর্ষ থেকে। আমাদের ভাষা এক, সমস্ত কিছু এক, এবং মানুষ হিসেবে আমাদের পরিচিত একটি শিল্পী। শিল্পীর কোনো জাত হয় না, তার কোনো ধর্ম হয় না, তার কোনো বর্ণ হয় না। নাচ গান বাজনা এইসবের কোনো ভেদাভেদ নেই কোথাও। হ্যাঁ, প্রত্যেকের নিজস্ব একটা চরিত্র, স্বকীয় একটা বৈশিষ্ট্য থাকে, কিন্তু কোথায় যেন সুর এক, সুর মানে মনের ভাষাটা যেন কোথায় একটা এক। 10 দিনের এই আয়োজনে প্রতিদিন থাকবে ভিন্ন থিমের সাংস্কৃতিক পরিবেশনা। প্রায় 5000 শিল্পী অংশ নিচ্ছেন এই আয়োজনে। প্রতিদিনই বিদেশি কিছু না কিছু অংশগ্রহণ আছে, তবে যেমন জাপানের অংশগ্রহণ আছে, নেপালের অংশগ্রহণ আছে, ভারতের
2 দিন আছে। 26শে মার্চে যেমন পণ্ডিত অজয় চক্রবর্তী তিনি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে একটি নতুন রাগ সৃষ্টি করেছেন, সেটি তিনি পরিবেশন করবেন। এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার 50 বছর পূর্তিতে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের পর্যায়ক্রমে শ্রদ্ধা জানাবেন 5 দেশের রাষ্ট্রপ্রধানরা। এ উপলক্ষে ধুয়ে মুছে সাজিয়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এর চারপাশ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুজিব জন্মশতবর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পুরো রাজধানী সেজেছে পরিপাটি সাজে। সড়কে আলোকসজ্জার পাশাপাশি ফুটপাতে সৌন্দর্য বাড়ানো হয়েছে। জাতীয় সংসদ ভবন সহ শহরের বিভিন্ন ভবনে করা হয়েছে নান্দনিক আলোকসজ্জা। তুলে ধরা হয়েছে মানচিত্র, পতাকা আর বঙ্গবন্ধুর প্রতিকৃতি। রাজধানীর বিজয় সরণি এলাকা, দুপাশের সড়ক সাজানো হয়েছে লাল সবুজে। উঠে এসেছে স্বাধীনতার ইতিহাস, পতাকা, মানচিত্র আর বঙ্গবন্ধুর প্রতিকৃতি। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোই এভাবে সাজিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। সড়কের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি রয়েছে আতশবাজি, লেজার শো সহ নানা আয়োজন। এখন এই সাজসজ্জার কারণে রাস্তা দিয়ে হাঁটলে এমনিতেই মন ভালো হয়ে যায়। স্বাধীনতার 50 বছর পূর্তি এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের রাস্তাঘাটগুলো যেভাবে সাজানো হয়েছে দেখে আমাদের মনগুলো আসলে ভালো হয়ে গেছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে। সন্ধ্যা হলেই বদলে যাচ্ছে রাজধানীর সৌন্দর্য। বিভিন্ন ভবনে শোভা পাচ্ছে লাল সবুজের আলোকসজ্জা। বর্ণিল সাজে সাজানো হয়েছে জাতীয় সংসদ ভবনও। এই সাজসজ্জা দেখতে ভিড় করছেন নগরবাসী। লাল সবুজ রঙে অনেক সুন্দরভাবে সাজিয়েছে, আমার অনেক ভালো লাগছে। জাতীয় সংসদটি এত সুন্দরভাবে সাজিয়েছে যে দেখতে অনেক ভালো লাগছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অধিদপ্তর, সচিবালয়, আদালত, বিভিন্ন সংস্থার অফিসও সেজেছে বর্ণিল সাজে। বিভিন্ন সড়কে টানানো হয়েছে বিলবোর্ড ও মুরাল। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ার শেরপুরে শস্যচিত্রে বঙ্গবন্ধু প্রতিকৃতি স্থান পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। মঙ্গলবার এই স্বীকৃতি দিয়েছে বিশ্বের রেকর্ড সংরক্ষণকারী যুক্তরাজ্য ভিত্তিক এই সংস্থাটি। বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষিবিদ আফামা বাহাউদ্দিন নাসিম। এর আগে গত 9 মার্চ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের 2 প্রতিনিধি বগুড়ার শস্যচিত্রটি ঘুরে দেখেন। চিত্রকর্মটি পর্যবেক্ষণের পর প্রতিনিধিদের রিপোর্টের ভিত্তিতে এটিকে পৃথিবীর সর্ববৃহৎ শস্যচিত্র হিসেবে ঘোষণা করা হয়। শেরপুরে বালেন্দা গ্রামে 70 জন নারী শ্রমিকের নিরলস প্রচেষ্টায় 120 বিঘা জায়গায় 2 ধানের বীজ দিয়ে বঙ্গবন্ধুকে নিপুণভাবে চিত্রায়িত করা হয়। দেশে করোনায় আরও 26 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 17 এবং নারী 9 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,597 জনের। সংক্রমণের হটস্পটগুলো চিহ্নিত করে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। করোনার নমুনা পরীক্ষা করাতে এসে কয়েকদিন মাস্ক ছাড়া অনেককে লাইনে দাঁড়াতে দেখা গেলেও এখন অবস্থার কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। বেশিরভাগের মুখেই রয়েছে মাস্ক। করোনা পরীক্ষার সামগ্রিক কার্যক্রম নিয়ে সন্তুষ্টি জানালেও নমুনা জমা দেওয়ার 3 থেকে 4 দিন পরেও রিপোর্ট পাচ্ছেন না অনেকে। সাধারণ সর্দিজ্বর নিয়েও এসেছে নমুনা জমা দিতে। বাইরে বাইরে চলাফেরা করি, কোথা থেকে হয়ে যেতে পারে, এই জন্য টেস্ট করতে আসছি। আমার ফ্যামিলিতেও সবারই ধরা পড়ছে, এখন আমারও টেস্ট করানোর জন্য। মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল হাসপাতাল সহ রাজধানীর অন্যান্য হাসপাতালেও বেড়েছে করোনা রোগী। কোনো হাসপাতালে দেখা দিয়েছে আইসিইউ সংকট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত 2 সপ্তাহ ধরে দেশে করোনা সংক্রমণের হার বেড়েছে কয়েক গুণ। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন করোনা নিয়ন্ত্রণে প্রয়োজন জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা। যেমন ঢাকার মেয়র, এখানকার মাননীয় এমপি যারা আছেন, আমাদের কাউন্সিলররা আছেন, সকলকে নিয়ে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এমন একটা অবস্থা সৃষ্টি করতে হবে যাতে মানুষ উদ্বুদ্ধ হয়ে, স্বপ্রণোদিত হয়ে এগুলো নিয়ম কানুন মানেন এবং কেউ আক্রান্ত হলে কঠোর আইসোলেশনে যান। যত দ্রুত সম্ভব করোনা সংক্রমণের এলাকা ভিত্তিক হটস্পটগুলো নিয়ন্ত্রণ করার পরামর্শ তাদের। বাইরে থেকে যারা আসে তারা ঢাকায় আসে অথবা ঢাকা হয়ে বিভিন্ন শহরে যায়। আমাদের এমন কিছু ব্যবস্থা নিতে হবে, কঠোর ব্যবস্থা, যাতে করে এখানে এই সংক্রমণটা অন্যখান থেকে ইম্পোর্টেড না হয়।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত 219টি ল্যাবে দেশে গত 24 ঘন্টায় 20,748 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,719 জনের। শনাক্তের হার 8.29%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 5,60,000-এরও উপরে। সুস্থ হয়েছেন আরও 1,352 জন। এ নিয়ে মোট সুস্থ 5,14,479 জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভুয়া কাগজপত্রে অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নামে ঋণ তুলে 70 কোটি 82 লাখ টাকা আত্মসাতের মামলায় পলাতক পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী নাহিদা রুনাই, ইন্টারন্যাশনাল লিজিং এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবেদ সহ 3 জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার বিকেলে সেগুনবাগিচা থেকে এই 3 জনকে গ্রেপ্তার করেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল। গ্রেপ্তার অন্যজন একই প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী। গ্রেপ্তারের পর তাদেরকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তাদের বিরুদ্ধে পিকে হালদারের সঙ্গে যোগসাজশে ইন্টারন্যাশনাল লিজিং থেকে বিপুল পরিমাণ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। দুদকের কাছে তথ্য রয়েছে, নাহিদা রুনাই ইন্টারন্যাশনাল লিজিং এর ভাইস প্রেসিডেন্ট হয়েও পিকে হালদারের প্রভাবে প্রতিষ্ঠানটিতে প্রভাব বিস্তার করতেন। রুনাইয়ের বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় 72 কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। সংশ্লিষ্ট প্রায় 6টি মামলা হয়েছে। একটি মামলা তার ওয়েলথ স্টেটমেন্ট এবং মানি লন্ডারিং, আর 5টা এক্সক্লুসিভলি মানি লন্ডারিং। সেখানে ট্রানজাকশন প্রোফাইলে তাদের অনেক তথ্যপত্র পাওয়া গেছে এবং যারা কনফেশন করেছে আরো 4-5 জন কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছে। সেই কনফেশনাল স্টেটমেন্টের মধ্যেও অনেক কিছু পাওয়া গেছে যাতে এদের ইমপ্লিকেশন পাওয়া যায়। আজকে সেটার স্পেসিফিক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা 30 সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 80 বছর। 2 ফেব্রুয়ারি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় মওদুদ আহমদকে। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া ও হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। মওদুদ আহমদের মৃত্যু সংবাদ পেয়ে তার উত্তরার বাসায় ছুটে যান বিএনপি নেতারা। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, মওদুদের মৃত্যুতে শুধু বিএনপি নয়, পুরো দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি জানান, মওদুদ আহমদের মরদেহ বৃহস্পতিবার দেশে আনা হবে। এরপর সরকার অনুমতি দিলে জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। পরে নোয়াখালীতে বাবার কবরের পাশে দাফনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মওদুদ আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেবের এই চলে যাওয়া, এটা দেশের রাজনৈতিক অঙ্গনে নিঃসন্দেহে, বিশেষ করে এই সংকটময় মুহূর্তে একটা পূরণীয় শূন্যতার সৃষ্টি হলো এবং এটা অপূরণীয়। আমরা মনে করি এটা শুধু বিএনপির জন্য নয়, সমগ্র দেশের জন্য, সমগ্র জাতির জন্যই একটা বড় ক্ষতির সম্মুখীন হলাম আমরা। মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদ এই উপমহাদেশে একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন। তিনি বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। বাংলাদেশ একজন অত্যন্ত জনপ্রিয় এবং একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হারালো। রাজশাহীতে ওড়ার কিছুক্ষণ পর আলু খেতে আছড়ে পড়েছে প্রশিক্ষণ বিমান। তবে প্রাণে রক্ষা পেয়েছেন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী। মঙ্গলবার দুপুরে উপজেলার লালপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা 1:30টার দিকে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দর থেকে বাংলাদেশ ফ্লাইং ক্লাবের বিমানটি উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আলু খেতে আছড়ে পড়ে বিমানটি। তবে প্রাণে রক্ষা পেয়েছেন প্রশিক্ষক অবসরপ্রাপ্ত মেজর মাহফুজ এলাহি ও প্রশিক্ষণার্থী ক্যাডেট নাহিদ এরশাদ। আছড়ে পড়া বিমানটিকে দেখতে ভিড় করেন হাজারো মানুষ। বিমানটা পূবে ওই 1 কিলো দূরে ওই আলের ওখানে এসে নামার মতন হয়ে ছাপড়ে গেল। চাকাটা বেঁধেছে, বিমানটা উল্টে গেছে। তারপরে মানে যে লোকগুলা ছিল আশেপাশে আর কি, তারা সব দৌড়ে পালাই গেছে। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস ও পুলিশ। বিমানের নিরাপত্তায় মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। তারা সুস্থ আছে, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে আমরা ফায়ার সার্ভিসরা আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে অনেক লোকজন আমরা বাউন্ডারি দিয়ে এগুলো ঘিরে রাখছি আপাতত।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি দুর্ঘটনায় পড়ে। ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। ইনভেস্টিগেশন টিম আসবে, ওনারা অবজার্ভ করবে, ওনাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা রেস্কিউ করব এটা। তিনি আরও জানান, বুধবার তদন্ত কমিটির সদস্যদের ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যুক্তরাজ্যের করোনার নতুন ধরন যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। ধারণা করা হচ্ছে এপ্রিলের শেষ নাগাদ করোনার নতুন ধরনটি যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়বে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগেই যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি প্রদেশে নিষেধাজ্ঞা শিথিল করা উচিত হচ্ছে না বলেও জানান যুক্তরাষ্ট্রের সাবেক সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের প্রধান। শনাক্ত হওয়া নতুন ধরনের মৃত্যু হার প্রদেশে নিষেধাজ্ঞা শিথিল করা উচিত হচ্ছে না বলেও জানান যুক্তরাষ্ট্রের সাবেক সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের প্রধান। শনাক্ত হওয়া নতুন ধরনের মৃত্যু হার 64% বেশি, তাই মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলার উপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়াও দেশটিতে বিমান চলাচল স্বাভাবিক হয়ে আসায় ঝুঁকি আরও বাড়ছে বলে জানিয়েছেন তারা। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা রক্ত জমাট বাঁধায় এমন কোনো ইঙ্গিত মেলেনি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা। ইউরোপের বেশ কটি দেশে এই টিকা ব্যবহার স্থগিতের পর মঙ্গলবার আবারও এই তথ্য দিয়েছে তারা। ইউরোপীয় মেডিসিনস এজেন্সি ইএমএ এর প্রধান এমার কুক জানান, অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারে ঝুঁকির চেয়ে লাভটাই বেশি। তিনি আরও জানান, টিকা দেওয়া মানুষের রক্ত জমাট বাঁধার সংখ্যা সাধারণ জনগণের চেয়ে বেশি নয়, তবে তদন্ত এখনও চলছে। প্রতিবেদন প্রকাশ হবে বৃহস্পতিবার। এদিন অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে বৈঠকে বসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। এর আগে সোমবার ইউরোপের বিভিন্ন দেশকে টিকা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানায় সংস্থাটি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। শেষ 16-র দ্বিতীয় লেগে আটালান্টার বিপক্ষে লস ব্লাঙ্কোদের জয় 3-1 গোলে। এতে 2 লেগ মিলিয়ে 4-1 ব্যবধানে পরের রাউন্ডে জিদানের দল। প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে জয়ের সহজ সমীকরণ রিয়ালের। ঘরের মাঠে 34 মিনিটে স্বাগতিকদের আনন্দের উপলক্ষে এনে দেন কারিম বেনজেমা। প্রথমার্ধে লস ব্লাঙ্কোস, দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর। 60 মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও রামোস। শেষ দিকে মুরিয়েলের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত আটালান্টার, তবে পরের মিনিটেই আসেনসিওর গোলে প্রতিপক্ষের স্বপ্নভঙ্গ। এদিকে মনশেন গ্লাডবাখকে 2-0 গোলে হারিয়ে শেষ 8-এ উঠেছে ম্যান সিটিও। গোল করেছেন কেভিন ডি ব্রুইনা ও গুন্ডোয়ান। golo nesta Champions, dá espetáculo a equipa do City. No início de carreira, aqui está o passe a sair a isolar Gundogan, vai para o gol, bola no fundo da baliza. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শুভেচ্ছা বার্তা দিয়েছেন সাকিব ইমরুল্লাহ, যে বার্তায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির কৃতিত্ব তুলে ধরেন ক্রিকেটাররা। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন সাকিব, যেখানে তিনি লিখেছেন, বঙ্গবন্ধুর কাঁধে ভর করেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। যত যাই হোক না কেন নিজেদের সেরাটা দিতে আমরা উদ্গ্রীব থাকি সবসময়। বঙ্গবন্ধু সুদূর প্রসারী চিন্তা আমাদেরকে দেয় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। বঙ্গবন্ধুর দেশ ও দেশের পতাকা সমুন্নত রাখার লক্ষ্য সবার হোক, এমনটা চাওয়া টাইগার অলরাউন্ডারের। এছাড়া বঙ্গবন্ধুর কীর্তি চিরকাল অম্লান থাকবে বলে পোস্ট করেছেন ইমরুল কায়েস আর জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা বার্তা। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে সেপ্টেম্বরে সাব চ্যাম্পিয়নশিপে হাই প্রোফাইল অতিথি আনার ঘোষণা দিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। শেখ কামালের বন্ধু হিসেবে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ছিল সালাউদ্দিনের যাতায়াত। বঙ্গবন্ধুর জন্মদিনে স্মৃতিকাতর হয়ে আরো বলেন, তার অস্বাভাবিক মৃত্যু না হলে আরো এগিয়ে যেত ক্রীড়াঙ্গন। বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কাজী সালাউদ্দিন। আরও কিছু তরুণকে সঙ্গী করে আবাহনী ক্লাবের মাধ্যমে খেলাধুলার ধ্যান ধারণায় আধুনিকায়ন আনেন তারা। বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে সালাউদ্দিনের। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য হিসাবেও সর্বকালের সেরা বাঙালির প্রশ্রয়ও পেয়েছেন তিনি। বঙ্গবন্ধুর জন্মদিন তাই সালাউদ্দিনের কাছে বিশেষ কিছু। উনি আমাদের ফাদার অফ দ্য নেশন, উনি আমাদের এবং ডিজার্ভিং ফাদার অফ দ্য নেশন। আজকে আপনি আমি এখানে বসে কথা বলছি স্বাধীন দেশে, ওয়ার্ল্ড ম্যাপে আমাদের জায়গা করে দিয়েছেন, বঙ্গবন্ধু করেছেন। ওনার এক ডাকে আমরা যুদ্ধ করতে গেছি যে আজকে দেশ স্বাধীন হয়েছে। জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল 2020 সালে। করোনায় সেটা পিছিয়ে 2021 সেপ্টেম্বরে হওয়ার কথা। জমকালো আয়োজনে ফুটবলের হাই প্রোফাইল অতিথি আনার ঘোষণা বাফুফে বসের। হওয়ার কথা ছিল
এবার ইন্ডিয়াতে এটাকে আমি এক্সিকিউটিভ কমিটি মিটিং করে পারমিশন নিয়ে আমি এটাকে শিফট করে বাংলাদেশে আনতে চাচ্ছি। যে 7 নেশন ফুটবল টুর্নামেন্টটা, সাফ ফুটবল টুর্নামেন্টটা বঙ্গবন্ধু নামে করার জন্য স্পেশাল ওয়ার্ল্ড লিডার গেস্ট আনবো, সো তারা যেন বঙ্গবন্ধুর জন্মদিনের সেলিব্রেশনটা করতে পারে। তৃতীয় মেয়াদে বাংলাদেশ ফুটবলের দায়িত্ব আছেন সালাউদ্দিন। সমালোচনা পেছনে ফেলে তিনি বলছেন, গত 1 বছরে দেশের ফুটবলের নতুন জোয়ার এসেছে, এখন শুধু এগিয়ে যাওয়া। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে কাল শুরু হচ্ছে 2021 সালের বাংলা একাডেমির অমর 21 গ্রন্থমেলা। এবারের আয়োজন আরও বিস্তৃত পরিসরে। বৃষ্টি হলে বইপ্রেমীদের আশ্রয়ে মেলা প্রাঙ্গণে তৈরি হয়েছে 4টি শেড। ঝড় বৃষ্টি থেকে রক্ষা পেতে স্টলের ওপর ত্রিপলের পরিবর্তে দেওয়া হয়েছে টিনের ছাউনি। সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বইমেলার স্টল নির্মাণের কাজ। এরই মধ্যে দাঁড়িয়ে গেছে স্টল ও প্যাভিলিয়নের কাঠামো। বুধবার রাতের মধ্যে শেষ হয়ে যাবে বাকি কাজও। মেলার পরিসর গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এবার প্রায় 15 লাখ বর্গফুট আয়তনে বিস্তৃত হচ্ছে বইমেলা। প্রথমবারের মতো রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থাকছে নতুন একটি গেট। মেলার সব প্রবেশ পথে থাকছে হ্যান্ড স্যানিটাইজার, প্রবেশে মাস্ক পরা বাধ্যতামূলক। ঝড় বৃষ্টি তো হতেই পারে, যে সময়টিতে বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে, তো ট্রিপল ব্যবহার করলে পানি পড়ে, কখনো ছিদ্র থাকে, সেই জন্য আমরা টিনের ব্যবস্থা করেছি। আমরা আর্চওয়ে বসাবো 12টি করে 3 জায়গায়। তো সেখানে স্যানিটাইজার ব্যবহার করতে হবে, প্রত্যেককে মাস্ক পরিধান করতে হবে। কেউ যদি মাস্ক পরে না আসে, তো আমরা আমাদের স্বেচ্ছাসেবক থাকবে, তারা তাদেরকে বিনামূল্যে মাস্ক সরবরাহ করবে। করোনা পরিস্থিতির কারণে এবারে মেলায় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার কথা জানিয়েছেন প্রকাশকরাও। মাস্ক পরে মেলা আসার জন্য সবাইকে আমরা আহ্বান জানিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে মাস্কও থাকবেন, ঘেটে থাকবে, সবকিছুই ব্যবস্থা করবেন। এটা আমরা বিশ্বাস করি কর্তৃপক্ষ করবেন এবং আমরা সমিতির পক্ষ থেকেও 2 সমিতির পক্ষ থেকেও আমরা সবাইকে এই নির্দেশনা দিয়েছি যেন সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে মেলায় আসেন। বৃহস্পতিবার বিকেল 4টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা চলবে 14 এপ্রিল পর্যন্ত। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সারা দেশে বর্ণিল আয়োজন। প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠান বিকেলে। অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা আর নিপীড়িতের অধিকার আদায় বিশ্বে বঙ্গবন্ধুকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়, বলছেন ইতিহাসবিদরা। আজ ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি। যোগ দেবেন জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে। গিনেস রেকর্ডে স্থান পেয়েছে বগুড়ার শস্যচিত্রে বঙ্গবন্ধু। 120 বিঘা জমিতে তৈরি হয় প্রতিকৃতি। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।